মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ৪,৫০০ কোটি টাকা লুট। রিক্রুটিং এজেন্সির মালিক কর্মকর্তা সহ ১২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা। কর আদায় উৎসাহিত করতে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে মন্তব্য অর্থ উপদেষ্টার। ব্যবসায়ীদের হয়রানি না করার আহ্বান এনবিআরের। ৩ বছরেই ঘুরে দাঁড়াবে সম্মিলিত ইসলামী ব্যাংক, আশা চেয়ারম্যানের। প্রাথমিক প্রক্রিয়ার পরে লেনদেন শুরু করতে পারবেন আমানতকারীরা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত অর্থের কয়েক গুণ বেশি আদায় করে হাতিয়ে নেওয়া হয়েছে ৪,৫০০ কোটি টাকা। জড়িত অন্তত 7টি রিক্রুটিং এজেন্সি। তাদের বিরুদ্ধে আলাদা 7টি মামলা করেছে দুদক। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। বিশাল এই শ্রমবাজারে দেশটিতে কাজ করছেন ৮ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়ায় যেতে রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রবাসী শ্রমিক প্রতি ৭৯,০০০ টাকা খরচ বেঁধে দেয় সরকার। তবে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু এজেন্সি সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছে ৪ থেকে ৫ লাখ টাকা করে। এমন অন্তত ১০১টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করে দুর্নীতি দমন কমিশন। এসব এজেন্সি মালিকদের বেশিরভাগই ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন। দীর্ঘ অনুসন্ধান শেষে এবার ৭টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। ৬০টি ওভারসিজ কোম্পানির স্বত্বাধিকারী, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে এসব এজেন্সি সিন্ডিকেট করে এ পর্যন্ত ২,৬৩,২৭৩ জন শ্রমিক পাঠিয়েছে মালয়েশিয়ায়। হাতিয়ে নেওয়া হয়েছে ৪,৫০০ কোটি টাকার বেশি। আসামির সংখ্যা ১২৫, এর মধ্যে একজন আসামি ইতিমধ্যে মৃত্যুবরণ করায় আসামির সংখ্যা দাঁড়ালো ১২৪। আত্মসাৎকৃত এবং উক্ত অর্থ বিদেশে বিভিন্ন প্রক্রিয়ায় স্থানান্তর রূপান্তরের মাধ্যমে ৪,৫৪৫ কোটি টাকারও বেশি অর্থ সংশ্লিষ্ট রয়েছে। এর আগেও মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ৩,০০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ৪০টি রিক্রুটিং এজেন্সির মোট ১০৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। কর আদায়ে জনগণকে উৎসাহিত করতে হলে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে সরকারকে। বুধবার এনবিআর ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সেই সাথে ভ্যাট প্রদানে জনগণের মানসিকতা পরিবর্তনের আহ্বানও জানিয়েছেন তিনি। এ সময় ব্যবসায়ীদের ছোটখাটো ভুল ধরে হয়রানি না করতে কর কর্মকর্তাদের নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। রাজস্ব আদায়ে বরাবরই পিছিয়ে বাংলাদেশ। বর্তমানে জিডিপির অনুপাতে রাজস্ব আয়ের হার ৭.৫%-ও কম। এমন বাস্তবতায় কর ব্যবস্থাপনাকে আধুনিকায়নের পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট দিবসের আলোচনায় তারই অগ্রগতি তুলে ধরে সংস্থাটি। অনুষ্ঠানে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বলেন, রাজস্ব ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটাল করা না গেলে হয়রানি বন্ধ হবে না, বাড়বে না আদায়ও। অনেকগুলো দেশ আস্তে আস্তে করে ক্যাশলেস সোসাইটির দিকে, ডিজিটাইজেশনের দিকে চলে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও ওই একটা অবজেক্টিভ একদম খুবই হাই প্রায়োরিটি দিয়ে আমাদেরকে এটা করতে হবে। তাহলে ট্যাক্স সিস্টেমটা অনেক ট্রান্সপারেন্ট হবে, অনেক এফেক্টিভ হবে, অনেক এফিশিয়েন্ট হবে। এইটার জন্য আমরা গত 1 বছরে দেখেছি যেভাবে এনবিআর ডাইনামিক ওয়েব পোর্টাল তৈরি করেছে, অনলাইন ভ্যাট প্রজেক্ট নিয়েছে, ই পেমেন্ট অফ ভ্যাট করেছে, 100% অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করেছে। এগুলো শুধুমাত্র একটি বছরের জন্য না, এগুলো কিন্তু সামনের যেই আমাদের যে ভ্যাটের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করা, তার একটা ফাউন্ডেশন লে আউট করা হয়েছে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের জিডিপিতে ভ্যাটের অবদান প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। তাই ভ্যাট ব্যবস্থাপনাকে আধুনিকায়ন, সহজীকরণ এবং অটোমেশনের আওতায় আনতে এনবিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। সেই সাথে ছোটখাটো ভুলের কারণে ব্যবসায়ীদের হয়রানি না করার নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। আমরা চাই একজন ব্যবসায়ী গ্রো করুক, তার 1টা থেকে 5টা ব্যবসা হোক, আমি তখন 6টা থেকে ট্যাক্স নেব। আমরা যদি এমন মেজার প্রয়োগ করি, কোন একজন ট্যাক্স পেয়ারের ছোটখাটো ভুলভ্রান্তির কারণে একেবারে তাকে যদি ব্যবসা থেকে আউট করে দিই, তাহলে কি হলো?
আমি সোনার ডিম পাড়া হাঁসটাকে জবাই করে ফেললাম। এই অ্যাটিটিউড থেকে বের হতে হবে। কর আদায়ে জনগণকে উৎসাহিত করতে নাগরিক সেবা নিশ্চিত করার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। বলেন, রাজস্ব ব্যবস্থাপনাকে আধুনিক, সহজ এবং হয়রানিমুক্ত করার কোনো বিকল্প নেই। সরকারের দিক থেকে এটা ইনশিওর করতে হবে যে ট্যাক্স আপনাদের কাছে দিচ্ছে মানুষের কাছে, যে তার বদলে সব ধরনের সেবা ইনশিওর করে, তবে আমি ট্যাক্স দেবো। দেশের স্বার্থে কর প্রদানে জনগণের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। 3 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে সম্মিলিত ইসলামী ব্যাংক। গভর্নরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান সম্মিলিত ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর আইয়ুব মিয়া। আগামী সপ্তাহে নব্য ব্যাংকটির প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি। সেই মিটিংয়ের পর আমানতকারীদের টাকা দেয়া শুরু হবে। ইতোমধ্যে ব্যাংকটির এমডি নিয়োগের সার্কুলার দেয়া হয়েছে জানিয়ে বলেন, যোগ্যতার ভিত্তিতে এমডি নিয়োগ দেয়া হবে। আর ব্যাংকটির প্রাথমিক প্রক্রিয়া শেষ হলেই সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা লেনদেন শুরু করতে পারবেন বলেও জানান চেয়ারম্যান। ডিজিটাল সিস্টেম 5টাকে কাস্টমাইজ করে একটাই নিয়ে আসা, এটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। ফলে এই দ্রুত দেওয়ার জন্য একটা মধ্যবর্তী একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটাও কিন্তু অলরেডি করা হচ্ছে। আমি আগামী সপ্তাহেই আমাদের নতুন যে ব্যাংকের যে বোর্ড, আমরা আশা করছি যে আগামী সপ্তাহের মাঝামাঝি বোর্ড মিটিং আমরা করতে পারবো। শুরুর দিকে অর্থ নিয়ে না ভেবে শতভাগ ক্লায়েন্ট সার্ভিস নিশ্চিত করতে নবীন কর আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। রাজধানীতে কর্পোরেট একাডেমি আয়োজিত বছরের সবচেয়ে বড় আয়কর সামিটে কথা বলেন তিনি। প্রায় 1000 আয়কর প্রফেশনাল ও কর আইনজীবীদের উপস্থিতিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে এই সামিট অনুষ্ঠিত হয়। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।